1962-তে চীনের কাছে লজ্জাজনক পরাজয় ঘটে ভারতের এবং আকসাই চীনের উপর অধিকার হারায় ভারত। নেহেরু লোকসভাতে দাঁড়িয়ে সেই পরাজয়কে একটু হালকাভাবে দেখানোর জন্য বলেছিলেন যে আকসাই চীন এমন একটা জায়গা যেখানে একটা ঘাসও জন্মায় না, তাই আকসাই চীন হারিয়ে ভারতের কোনো রকম ক্ষতিই হয়নি। কংগ্রেস পার্টিরই শ্রী মহাবীর ত্যাগী তখন নিজের মাথার টাকটা দেখিয়ে বলেছিলেন যে আমার এই টাকেও কিছুই গজায় না, এই টাকটাও কি তাহলে কেউ একদিন দখল করতে চাইলে দিয়ে দেব। কংগ্রেস পার্টির সদস্য হয়েও নেহরুর চোখে চোখ রেখে তার ভ্রান্ত নীতিগুলোর সমালোচনা করতে মহাবীরজির কোনো দিন আটকাতো না। সেই আকসাই চীনের বুকে কোটি কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে চীন। শিয়ানজিং তিব্বত রেলওয়ে, হাইওয়ে, মিলিটারি বাংকার, হেলিপোর্টস ইত্যাদি বড় বড় প্রজেক্ট তার অন্যতম। অর্থাৎ নেহেরু যা বুঝতে পারেননি সেটা তার মন্ত্রিসভার সদস্য সেদিনকে বুঝতে পেরেছিলেন যে চীন সময়ের থেকে 50 কি 60 বছর এগিয়ে ভেবেই ওই মরুভূমির মতো শুকনো জায়গাটাকে দখল করেছে। সেই রকমই আজ সারা পৃথিবীবাসী অবাক হয়ে ভাবছে যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হঠাৎ গ্রিনল্যান্ড দখল করার জন্য এত মরিয়া হয়ে উঠেছে কেন। গ্রিনল্যান্ড যাকে বলা হয় কোল্ড ডেজার্ট অথবা ঠান্ডা মরুভূমি, সেখানের কয়েকটা হিমশৈল দখলের জন্য কি ক্ষেপে উঠেছে ট্রাম্প, নাকি ওখানে ইগলু বানিয়ে থাকার ইচ্ছে হয়েছে ওর? এই নিয়ে প্রচুর মজার আলোচনা হচ্ছে নেট দুনিয়াতে। কিন্তু যদি বলি গ্রিনল্যান্ড দখলের ব্যাপারে চীন অনেক এগিয়ে গেছে আর চীনের পাতা ফাঁদে ট্রাম্প না জেনে পা দিচ্ছেন। আর ডোনাল্ড ট্রাম্প প্রথম নন, আসলে তিনি হলেন তৃতীয় আমেরিকান রাষ্ট্রপতি যিনি এই গ্রিনল্যান্ড দখল করতে চাইছেন। এমনকি 60-এর দশকের সময় আমেরিকা একটা পুরো শহর বানিয়ে ফেলেছিল গ্রিনল্যান্ডের বরফের নিচে। আজ আলোচনা করব গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকার এই প্রায় 150 বছরের মোহর কারণ কি, আর এর জোরে আমেরিকা নিজের পায়ে কুড়ুল মারতে যাচ্ছে না তো। আমাদের এই রিসার্চ ধর্মী কেস স্টাডিগুলো এবং সাথে আমাদের বিশ্লেষণ যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। 2 দশকের বেশি সময় ধরে পৃথিবীর বিভিন্ন দেশ মহাদেশ ঘুরে বহু জাতির লোকজনের সাথে ব্যক্তিগতভাবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে তার ভিত্তিতে এই বিশ্লেষণ। আশা করি আমাদের প্রতিবেদনগুলো আপনাদেরকে নতুনভাবে ভাবতে সাহায্য করছে। গ্রিনল্যান্ডকে দখল করার ইচ্ছে ট্রাম্পের আজ প্রথম নয়। 2019-এ যখন প্রথমবার সত্তাতে ছিলেন তখনও সেই ইচ্ছেটা প্রকাশ করেছিলেন। ডেনমার্ক আর গ্রিনল্যান্ড এই দুই দেশই একসাথে প্রত্যাখ্যান করেছিল এই দাবিকে। ডেনমার্ক এখানে আসছে কেন? কারণ গ্রিনল্যান্ড হলো ডেনমার্ক সরকারের অধীনে একটা স্বায়ত্তশাসিত অঞ্চল। গ্রিনল্যান্ডের লোকজন ডেনমার্কেরই নাগরিক। নিজেদের আভ্যন্তরীণ ব্যাপারে গ্রিনল্যান্ডের পার্লামেন্ট নিজের সিদ্ধান্ত নিতে পারলেও জাতীয় নিরাপত্তা, অর্থনীতি এবং বিদেশ নীতি পুরোপুরি ডেনমার্কের নিয়ন্ত্রণে। ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নের অধীনে হলেও গ্রিনল্যান্ড কিন্তু সরাসরি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্গত নয়। ইউরোপীয় ইউনিয়নের বিদেশি অঞ্চল বলে একটা বিশেষ স্ট্যাটাস দেওয়া আছে গ্রিনল্যান্ডকে। এই গ্রিনল্যান্ড হলো পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ, 22 লাখ বর্গ কিলোমিটার আয়তনে, অর্থাৎ ভারতের প্রায় 67%, যা ডেনমার্কের 50 গুণ। 80% জায়গা বরফের নিচে আর বাকি যে 20% জায়গাটা সেটার আয়তনও প্রায় জার্মানির সমান। জনসংখ্যা মাত্র 56,000 কি 57,000। অর্থাৎ ওই আর্জেন্টিনার লিওনে মেসিকে দেখতে যত সংখ্যক লোক সেদিন সল্টলেক স্টেডিয়ামে জড়ো হয়েছিল তার থেকেও কম লোক বাস করে গোটা গ্রিনল্যান্ডে, যাকে ছোটোখাটো একটা মহাদেশই বলা যেতে পারে। এই গ্রিনল্যান্ডকে কিনে নেবার চিন্তা প্রথম শুরু হয় 1860 নাগাদ। আমেরিকা তখন সবে মাত্র আলাস্কাকে কিনেছে। রাশিয়ার কাছ থেকে $72 লাখ আলাস্কা কিনে নেয় আমেরিকা। আলাস্কাকে কিনে নেওয়াটা বহু আমেরিকান বলেছিল যে ভুল সিদ্ধান্ত, কারণ ওই জায়গাও ছিল শুকনো মরুভূমির মতো। কিন্তু পরে এই অঞ্চলটিতে খনিজ তেলের বিশাল ভাণ্ডার আবিষ্কার হয়, তাই এই অঞ্চলটি কিনে নেওয়া আমেরিকার পক্ষে খুবই লাভজনক হয়েছিল ভবিষ্যতে। 1867 নাগাদ উইলিয়াম সিওয়ার্ড, যিনি ছিলেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, যাকে ওরা বলে সেক্রেটারি অফ স্টেটস, তিনি এই আলাস্কার পর গ্রিনল্যান্ডকে কিনে নেওয়ার জন্য খুব উৎসাহিত হন। কারণ গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ ইত্যাদি, এবং সাথে আমেরিকার সীমানা বিস্তার। এর আগে টেক্সাসকেও এইভাবে মেক্সিকোর থেকে দখল করেছে আমেরিকা 1845-এ, ওয়েস্ট ভার্জিনিয়াকে 1863-তে। আমেরিকা তখন একদম জমি দখলের নেশাতে বুঁদ হয়েছিল। কিন্তু উইলিয়াম সিওয়ার্ডের এই গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব সেই সময় আমেরিকার কংগ্রেস মানে ওদের লোকসভা খুব বেশি গুরুত্ব দিতে রাজি হয়নি। এরপরে 1946-এ হ্যারি ট্রুম্যান গ্রিনল্যান্ডকে প্রথম সরকারিভাবে প্রস্তাব দেয় কিনে নেওয়ার। কারণ
খনিজ সম্পদ, এর সাথে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পরিবর্তিত বিশ্ব রাজনীতি, যেখানে আমেরিকার সামরিক শক্তিকে পুরো আটলান্টিক জুড়ে নিরঙ্কুশ করার ব্যাপারটাকে ভীষণভাবে প্রাধান্য দেওয়া হচ্ছিল। ইউরোপ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আর সোভিয়েত রাশিয়া মাথাচাড়া দিচ্ছে। ট্রুম্যান বুঝেছিলেন যে পরবর্তী যুদ্ধগুলো মাটির বুকে হবে না, বরং হবে আকাশ চিরে, আর এটাই প্রথম কারণ গ্রিনল্যান্ড কিনতে চাইবার। আমেরিকার নিরাপত্তা, বোমারু বিমান আর্কটিক অঞ্চলের উপর দিয়ে উড়ে যাবে, আর সেই সময় ট্রুম্যান বুঝেছিলেন যে গ্রিনল্যান্ড সহ আর্কটিক অঞ্চলের দখলটা আমেরিকার প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শত্রু দেশ থেকে বোমারু বিমান যদি উড়ে আসে গ্রিনল্যান্ডের উপর দিয়ে, তাহলে আমেরিকার শহরগুলো একদম বিপজ্জনকভাবে নাগালের মধ্যে। কিন্তু ডেনমার্ক তখনও গ্রিনল্যান্ডকে বিক্রি করতে খুব বিনীতভাবে প্রত্যাখ্যান করে। তখন আমেরিকা নতুন স্ট্র্যাটেজি নিল, যাকে বলে দখল না করেও দখলদারি, অর্থাৎ আপনার মালিকানা সত্ত্ব আপনারই থাকবে, কিন্তু বাড়ির ভেতরে কি হবে না হবে সেটা বাইরে থেকে আমি সিদ্ধান্ত নেব। সেই মর্মে 27 এপ্রিল 1951 থুলে শ্যাক চুক্তি বা গ্রিনল্যান্ড ডিফেন্স চুক্তি হয় ডেনমার্ক আর আমেরিকার মধ্যে। অর্থাৎ গ্রিনল্যান্ডের সুরক্ষার ব্যাপারে আমেরিকা ডেনমার্ককে সাহায্য করবে। আসল উদ্দেশ্য হলো গ্রিনল্যান্ডে আমেরিকা তাদের সৈন্যবাহিনীকে মোতায়েন করতে পারবে। এতে কি হবে, যে কোনো বোমারু বিমান যদি আমেরিকার শহরগুলোকে নিশানা করে আর্কটিক অঞ্চলের উপর দিয়ে উড়ে আসে, তাহলে গ্রিনল্যান্ডে বসে থাকা আমেরিকার বাহিনী খুব সহজেই তাকে ভোঁতা করে দেবে, যাতে সেটা আমেরিকার কোনো শহরকে ছুঁতে না পারে। যেমন করে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের ড্রোন অ্যাটাকগুলোকে ভারত ইন্টারসেপ্ট করে একদম ভোঁতা করে দিয়েছিল। গ্রিনল্যান্ডকে নিয়ে ডেনমার্ক আর আমেরিকার এই চুক্তিটা সার্বিকভাবে ন্যাটোর অধীনেই হয়েছিল। ন্যাটো হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা বিশ্বযুদ্ধের পরপর বেশিরভাগ ইউরোপীয় দেশগুলো স্বাক্ষর করেছিল আমেরিকার সাথে, যার উদ্দেশ্য ছিল নিরাপত্তার ব্যাপারে পারস্পরিক সহযোগিতা। আর এই চুক্তির বকলমে আমেরিকার সমস্ত ইউরোপীয় দেশগুলোতে, অর্থাৎ রাশিয়ার সীমার খুব কাছে নিজস্ব সৈন্য মোতায়েন করার পূর্ণ স্বাধীনতা পেয়ে যায়। আর এটাই প্রথম নয়, এর আগেও আমেরিকা ডেনমার্কের থেকে জায়গা কিনে নিয়েছে। 1917-তে আমেরিকা ডেনমার্কের থেকে ড্যানিশ ওয়েস্ট ইন্ডিজ বলে একটা জায়গা কিনেছে, যার এখন নাম হলো ইউএস ভার্জিন আইল্যান্ডস, ক্যারিবিয়ান সিতে ছোট্ট কিছু দ্বীপপুঞ্জ। কিন্তু এই যে ড্যানিশ ওয়েস্ট ইন্ডিজ কিনে নেয় আমেরিকা, তাতে এই চুক্তি হয় যে গ্রিনল্যান্ডের ওপর ডেনমার্কের সম্পূর্ণ অধিকারকে আমেরিকা সব সময় স্বীকৃতি দেবে ভবিষ্যতে। আজ যখন ট্রাম্প এই গ্রিনল্যান্ড কিনতে চাইছে, তখন বলা যেতে পারে যে আমরা 150 বছরের পুরনো একটা অমীমাংসিত প্রকল্পের কথা বলছি, যার গুরুত্ব আমেরিকার কাছে দিনকে দিন বেড়েই চলেছে। প্রথম কারণটা বললাম আমেরিকার নিরাপত্তা। দ্বিতীয় কারণটা বলি, আমরা সাধারণত যখন পৃথিবীর মানচিত্রটা দেখি, সেটা একটা 2 ডাইমেনশনাল একটা চিত্র, যাতে মনে হয় যে রাশিয়া আর আমেরিকা পৃথিবীর একদম দুই প্রান্তে। কিন্তু ম্যাপটা যদি আমরা উত্তর মেরুর উপর থেকে দেখি, তাহলে দেখব যে আমেরিকা আর রাশিয়া একদম দুই প্রতিবেশী, যাদের মধ্যে আছে বেরিং প্রণালী, যেটা প্রশান্ত মহাসাগরের বেরিং সাগর আর উত্তর মহাসাগরকে যুক্ত করে। এই বেরিং প্রণালীর একদিকে আছে রাশিয়ার চুকচি উপদ্বীপ, আর আরেক দিকে আছে আলাস্কার সিওয়ার্ড উপদ্বীপ, সেই উইলিয়াম সিওয়ার্ডের নামে, যিনি প্রতিবেশী রাশিয়ার থেকে আলাস্কা কিনে নিয়েছিলেন। এই বেরিং প্রণালী হলো একটা চোখ পয়েন্ট বা সংকীর্ণ পথ। কারণটা কি, এই মুহূর্তে এশিয়া থেকে কোনো পণ্যকে ইউরোপে পাঠাতে হলে ভারত মহাসাগর হয়ে, আফ্রিকার দক্ষিণ হয়ে, আটলান্টিক মহাসাগর দিয়ে ইউরোপে পৌঁছতে হয়, যার জন্য প্রচুর সময় লাগে। অপরদিকে যদি উত্তর মেরুর বরফ কেটে জাহাজ চলতে পারে ভবিষ্যতে, তাহলে এই বেরিং প্রণালী হয়ে উত্তর মহাসাগর হয়ে খুব সহজে গ্রিনল্যান্ডের পাশ দিয়ে জাহাজ ইউরোপে গিয়ে পৌঁছতে পারবে। অর্থাৎ সেই ষোড়শ বা সপ্তদশ শতকে ইউরোপ যেমন চেষ্টা করেছিল সবচেয়ে কম সময়ে কিভাবে জলপথে ভারতে এসে পৌঁছতে পারবে আফ্রিকার নিচ দিয়ে, আর অবশেষে ভাস্কো ডা গামা প্রথম জলপথে ভারত এসে পৌঁছলো, আর তাতে ইউরোপের কপাল খুলে গেল, ইউরোপ সমৃদ্ধশালী হয়ে উঠল পরবর্তী শতকগুলোতে। তো সেই রকমই ভাবা হচ্ছে যে এই উত্তর মহাসাগরকে ঘিরে যে আর্কটিক সার্কেল, সেটাই হবে ভবিষ্যতের বাণিজ্য পথ। আর এখানেই আরেকটা সংকীর্ণ পথ হলো গ্রিনল্যান্ড, আইসল্যান্ড আর ইউনাইটেড কিংডমের সম্মিলিত ভৌগোলিক অবস্থান
যাকে বলে GIUK গ্যাপ বা গিউক চোক পয়েন্ট। তার মানে এই গিউকের উপর আমেরিকা দখল আনতে পারে, তাহলে ভবিষ্যতে দ্রুততম বাণিজ্য পথের উপর থাকবে আমেরিকার দখল। শুধু তাই নয়, যুদ্ধাস্ত্রবাহী জাহাজগুলো যদি আমেরিকার দিকে বা ইউরোপের দিকে রওনা হয়, তাহলে সেটাকে পার করতে হবে এই গিউক প্রণালী দিয়ে। এই পুরো অঞ্চলের সমুদ্রের নিচে আছে অসংখ্য সার্ভিলেন্স ক্যামেরা, আন্ডার ওয়াটার সেন্সর, জলের উপরে আছে নজরদারি জাহাজ, আর আকাশে আছে অসংখ্য আমেরিকান স্যাটেলাইট। এর মাধ্যমে 24 ঘন্টা আমেরিকা নজরদারি চালাচ্ছে। এই গিউক একটা দেয়ালের মতো আড়াল করছে ইউরোপ আমেরিকাকে রাশিয়া আর চীনের থেকে। এই দেয়ালটাকে আরও মজবুত করে তোলা যাবে যদি গ্রিনল্যান্ড সরাসরি আমেরিকার অধীনে আসে। আর এখানেই আসছি তৃতীয় কারণ, যা হলো চীনের প্রভাব থেকে গ্রিনল্যান্ডকে রক্ষা করা। আমেরিকার স্ট্র্যাটেজি হলো যেমন সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে নিজেদের সৈন্যবাহিনী মোতায়েন করে সামরিক আধিপত্যকে বৃদ্ধি করা। চীনের স্ট্র্যাটেজি হলো বিভিন্ন দেশের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে বিনিয়োগ করে ঋণ দিয়ে ওই সব দেশের আভ্যন্তরীণ অর্থনীতির ওপর নিজের আধিপত্য জারি করা। আর এখানেই ভেনেজুয়েলাতে বলুন কি গ্রিনল্যান্ডে আজ ট্রাম্পের এই যে পাগলামো দেখছেন, এটা আসলে চীনের সঙ্গে আমেরিকার পরোক্ষ যুদ্ধ। ভেনেজুয়েলার মতো গ্রিনল্যান্ডেও চীন প্রচুর বিনিয়োগ করেছে, প্রধানত ওখানের খনিজ সম্পদ নিষ্কাশনের ক্ষেত্রে অথবা রাস্তাঘাট, রেল লাইন, এয়ারপোর্ট ইত্যাদি বানানোর ক্ষেত্রে। এর পোশাকি নাম হলো পোলার সিল্ক রুট বা মেরু রেশম রুট। আমরা জানি যে একসময় সিল্ক রুট চীনকে এবং সাথে ভারতকে যুক্ত করত ইউরোপের সাথে, যা ছিল চীনের অর্থনীতি উন্নতির একটা বিশাল কারণ। আজ এই পোলার সিল্ক রুট প্রজেক্ট হচ্ছে সেই রকম গুরুত্বপূর্ণ চীনের কাছে। চীনের এই বিনিয়োগের মাধ্যমে আধিপত্য বিস্তারের স্ট্র্যাটেজি আমরা সারা বিশ্বে দেখেছি, আফ্রিকা থেকে দক্ষিণ আমেরিকা। সেটাই আমেরিকার কাছে প্রায় ত্রাস হয়ে উঠেছে, কারণ গ্রিনল্যান্ডের মতো একটা প্রাকৃতিকভাবে প্রতিকূল জায়গাতে সবসময়তেই দরকার বাইরে থেকে বিনিয়োগ। আর এই সব জায়গাতেই একদম সবসময় টাকার থলি নিয়ে উপস্থিত চীন। কোনো জায়গা দখলের দরকার নেই, সরকার পতনের দরকার নেই, শুধু অর্থনৈতিকভাবে একটা দেশকে দখল করা, এটাই চীনের স্ট্র্যাটেজি। আর চীনের গ্রিনল্যান্ডের ওপর দখলের উদ্দেশ্য শুধু দ্রুততম বাণিজ্য বা সামরিক পথের উপর দখল নয়। এরপর আসছি চতুর্থ কারণ, গ্রিনল্যান্ড হলো ভবিষ্যতের খনিজ সম্পদের ভাণ্ডার, যার মূল্য হলো লক্ষ কোটি ডলার। আজকের দিনে মোবাইল থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ি, অত্যাধুনিক ইলেকট্রনিক জিনিসপত্র থেকে শুরু করে ডিফেন্স ইকুইপমেন্ট, জাহাজ বা এরোপ্লেনের গাইডেড সিস্টেম থেকে শুরু করে মিসাইল, র্যাডার, স্যাটেলাইট, সব জায়গাতে যেটা দরকার সেটা হলো রেয়ার আর্থ মিনারেল। এই রেয়ার আর্থ মিনারেল জিনিসটা কি? বিভিন্ন বিরল খনিজ পদার্থ, যেমন ল্যান্থেনাইট, স্ক্যান্ডিয়াম, লিথিয়াম ইত্যাদি। যত দিন যাবে দুনিয়া তত এই ধরনের বিরল খনিজের উপর নির্ভরশীল হবে। এই বিরল খনিজের নিষ্কাশন, শোধন এবং সরবরাহ এই মুহূর্তে 80% চীনের দখলে। তো এই গ্রিনল্যান্ডের কেভান ফিল্ডের মতো জায়গা হলো বিরল খনিজের ভাণ্ডার। মনে করা হয় চীনের বাইরে গ্রিনল্যান্ডই হলো সবচেয়ে বড় বিরল খনিজের উৎস। ইতিমধ্যে চুপিসারে সাংহাই রিসোর্স নামের একটা কোম্পানি কেভান ফিল্ডে বিরল খনিজের নিষ্কাশনের সত্ত্ব কিনে বসে আছে। এই মুহূর্তে এটাকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরল খনিজের প্রজেক্ট। সুতরাং বুঝতেই পারছেন যে আমেরিকা কেন নার্ভাস। পরবর্তী শিল্প বিপ্লবের ওপর যে চীনের সম্পূর্ণ দখল থাকবে, এটা বুঝেই গ্রিনল্যান্ডকে দখলের চেষ্টা। পঞ্চম কারণ, গ্রিনল্যান্ডের বেশিরভাগ লোক পূর্ণ স্বাধীনতার স্বপ্ন দেখে, কিন্তু পৃথিবীর প্রতিকূলতম মরুভূমির জনগণের পক্ষে সেটা খুব সহজ নয়। প্রতি বছর ডেনমার্ক $600 মিলিয়ন গ্রিনল্যান্ডকে দেয়, যেটি ওদের সরকারি বাজেটের অর্ধেকেরও বেশি কভার করে, আর জিডিপির 20%। সরকারি হাসপাতাল, স্কুল, বিভিন্ন জনকল্যাণ প্রকল্প ইত্যাদি চলে এই টাকাতেই। তাই ডেনমার্ক থেকে স্বাধীন হলে গ্রিনল্যান্ডের দরকার এমন কাউকে যারা গ্রিনল্যান্ডে বিনিয়োগ চালিয়ে যাবে। আর এখানেই ওত পেতে আছে চীন নানা রকম প্রজেক্টের প্রলোভন নিয়ে। এবার নিশ্চয়ই বুঝছেন যে কেন গ্রিনল্যান্ড দখলের এই অসম্পূর্ণ প্রজেক্টটাকে বাস্তবায়িত করার জন্য আমেরিকা মরিয়া হয়ে উঠেছে। 2020-তে গ্রিনল্যান্ডের নিউকে আমেরিকা কনসালেট খোলে, যেটি 1950-এর দশকে বন্ধ হয়ে গিয়েছিল। $12 মিলিয়ন জনকল্যাণ প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে, কিন্তু আমেরিকা কি এই ব্যাপারে সফল হবে নাকি নিজের পায়ে কুড়ুল মারতে চলেছে? সেটার ব্যাখ্যা শুরু করার আগে একটা চমকপ্রদ ঐতিহাসিক ঘটনার কথা বলি, যার নাম হলো প্রজেক্ট
ক্যাম্প সেঞ্চুরি। 1959 কিছু আমেরিকান ইঞ্জিনিয়ার গ্রিনল্যান্ডে এসে উপস্থিত হয়। এই অঞ্চলের সামুদ্রিক প্রাণী, উদ্ভিদ, মেরু প্রদেশের জলবায়ু ইত্যাদিকে নিয়ে কিছু বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য এসেছে, এটাই তারা ডেনমার্ককে বলেছিল। আসলে সেই আছিলাতে তারা একটা খুব ছোট্ট শহর বানিয়ে ফেলতে চাইছিল সমুদ্রের হিমবাহের নিচে, যাতে ছিল হাসপাতাল, গির্জা, সিনেমা হল ইত্যাদি। পোর্টেবল নিউক্লিয়ার রিয়েক্টর দিয়ে এই লুকোনো শহরের বিদ্যুতের যোগান হতো। এর সাথে জড়িয়েছিল প্রজেক্ট আইসওয়ার্ম, যার উদ্দেশ্য ছিল গ্রিনল্যান্ডের হিমবাহের নিচে একটা সুড়ঙ্গের নেটওয়ার্ক তৈরি করা। পরিকল্পনা ছিল 600টির বেশি নিউক্লিয়ার মিসাইলকে লুকিয়ে রাখা আর দরকার মতো যুদ্ধে ব্যবহার করা। 4000 কিলোমিটার দৈর্ঘ্যের সুড়ঙ্গ তৈরি হবে এটা ভাবা হয়েছিল, কিন্তু 3 কিলোমিটার তৈরির পরই সেই প্রজেক্ট বাতিল হয়ে যায়। কারণ এই যে হিমবাহের যে ক্রমাগত স্থান পরিবর্তন, তার ফলে এই প্রজেক্টটাকে বাস্তবায়িত করা সম্ভব হয়নি আমেরিকান ইঞ্জিনিয়ারদের পক্ষে। 60-এর দশকের মাঝামাঝি গিয়ে এই প্রজেক্টটা বাতিল করা হয়। তাই বলা যেতে পারে যে এই গ্রিনল্যান্ড অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর যে পরিকল্পনা আমেরিকা করেছে, প্রাকৃতিক প্রতিকূলতার জন্য তা বাস্তবায়িত নাও হতে পারে, যেমন প্রজেক্ট ক্যাম্প সেঞ্চুরি হয়নি। এটাই প্রথম কারণ। শুধু তাই নয়, প্রচুর প্রাকৃতিক দূষণ ঘটিয়েছিল এই প্রজেক্ট। তাই দ্বিতীয় কারণ যে এই ধরনের প্রজেক্টের যে দূষিত বর্জ্য পদার্থ তৈরি হয় তা অত্যন্ত ভয়ঙ্কর, যার মধ্যে তেজস্ক্রিয় বস্তুও থাকে। উত্তর মেরুর যে প্রাকৃতিক ভারসাম্য সেটাকে বিঘ্নিত করলে বিপদ আসবে শুধু আশেপাশের জায়গা অর্থাৎ ইউরোপ বা আমেরিকা বা কানাডাতে নয়, সারা পৃথিবীর ক্ষেত্রে। তৃতীয় কারণ হলো এই যে উত্তর মেরুর বরফের মধ্যে দিয়ে পণ্যবাহী জাহাজকে চালনা করা, সেটা এখনও বাস্তবায়িত হয়নি। উষ্ণায়নের কারণে উত্তর মেরুর বরফ গলে গেলে হয়তো জাহাজ চলাচল শুরু হবে, কিন্তু সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি বেড়ে যায় তাহলে পৃথিবীর বুকে কি কি পরিবর্তন আসবে সেটা তো চিন্তার বাইরে। মানবজাতি যদি ধ্বংস হয়ে যায় তখন বাণিজ্যপথ তো আর দরকারই পড়বে না। তাই এই মুহূর্তে অল্প কিছু আধুনিক বন্দর ছাড়া বিশেষ কিছু নেই, ইমার্জেন্সি সার্ভিস বলে কিছু নেই গ্রিনল্যান্ডে। এই সব নির্মাণ করতে গেলে দরকার প্রচুর বিনিয়োগ। আর এখানেই আসি চতুর্থ কারণ, একটা দেশকে সীমার মধ্যে নিয়ে আসা মানে তার লোকজনকেও নিজেদের নাগরিকত্ব দেওয়া। এই রকম প্রাকৃতিক দুর্যোগপূর্ণ জায়গায় তাদের সেই নাগরিক সুযোগ সুবিধা দিতে হবে যা এখন নিউ ইয়র্ক কি ক্যালিফোর্নিয়ার লোকজন পাচ্ছে। সেই রকম রাস্তাঘাট, এয়ারপোর্ট, মেট্রোপলিটন সিটি তৈরি করতে হবে, না হলেই বৈষম্য তৈরি হবে। কিন্তু সেটা ভীষণ খরচ সাপেক্ষ শুধু নয়, প্রায় অসম্ভব বলতে গেলে। পঞ্চম কারণ, গ্রিনল্যান্ডের সংস্কৃতি ভীষণভাবে আলাদা। 1951-তে ডেনমার্ক গ্রিনল্যান্ডের কিছু বাচ্চাকে ডেনমার্কে নিয়ে আসে। পরিকল্পনা ছিল যে তারা ড্যানিশ ভাষা শিখবে, ইউরোপীয় কালচারে বড় হবে এবং তারপর গ্রিনল্যান্ডে ফিরে গিয়ে ইউরোপীয় কালচারকে ছড়িয়ে দেবে। একে বলা হয় লিটল ডেন্স প্রজেক্ট। কিন্তু দেখা যায় যে বড় হবার পর সেই বাচ্চাদের সাথে স্থানীয় গ্রিনল্যান্ডের লোকজনদের কোনো মেলবন্ধনই হলো না। সমাজচ্যুত হয়ে অধিকাংশই মানসিক রোগী হয়ে উঠল আর কেউ কেউ আত্মহত্যা করলো। 2022-এ ডেনমার্কের সরকার এই লিটল ড্যানিশ প্রজেক্টের জন্য গ্রিনল্যান্ডবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে। এমনিতেই গ্রিনল্যান্ডে আত্মহত্যার হার খুব বেশি, আর রয়েছে বহির্বিশ্বের প্রতি একটা চূড়ান্ত অবিশ্বাস। তাই এই গ্রিনল্যান্ডকে সীমার মধ্যে আনার আমেরিকার যেই নতুন প্রচেষ্টা, সেটার যে আরও বড় মূল্য চোকাতে হবে আমেরিকার গ্রিনল্যান্ডকে, সেটা বুঝে নিতে অসুবিধা নেই। আর ষষ্ঠ কারণ, ন্যাটো মেম্বারদের সাথে বিশ্বাসঘাতকতা, যার পরিণতি হবে ন্যাটোর ভেঙে পড়া। আর তখন ইউরোপের বুকে আমেরিকার আধিপত্য আরও আলগা হবে আর সেখানে জাঁকিয়ে বসবে চীন। অর্থাৎ গ্রিনল্যান্ডকে দখল করতে গিয়ে আমেরিকা হারাবে ইউরোপকে, আর পাক্কা খেলোয়াড়ের মতো চীন অপেক্ষা করে বসে আছে আমেরিকা কখন ঝোঁকের মাথায় সেই ভুলটাই করে বসে। অর্থাৎ আমেরিকার এখন অবস্থা অনেকটা শাঁখের করাতের মতো। গ্রিনল্যান্ডে চীনের বিস্তারকে চুপ করে বসে দেখা মানে ভবিষ্যৎকে চীনের হাতে সঁপে দেওয়া। আর গ্রিনল্যান্ড দখল করতে গেলে রাজনৈতিকভাবে যে একঘরে হবে, গ্রিনল্যান্ডবাসীর বিক্ষোভের সম্মুখীন হতে হবে, সেটার মূল্য চোকানো খুব সহজ হবে না। আজকের মতো এখানেই শেষ। আশা করি একটা অন্যরকম পার্সপেক্টিভ আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। ফিরে আসবো পরবর্তী প্রতিবেদনে আমাদের নিজস্ব বিশ্লেষণ নিয়ে। নমস্কার, ভালো থাকবেন।